লেলিয়ে দিচ্ছে মুসলমানদের আমাদের বিরুদ্ধে। মমতাতে এই, তাহলে ভাইপো এলে কি হবে? পাকিস্তান হবে নাকি পশ্চিমবাংলাটা? মানিকতলায় যে প্রার্থী হয়েছে আপনার সতীর্থ, তার মেয়ে, এখানে কি লড়তে আপনার একটু অস্বস্তি হচ্ছে? কোনো অস্বস্তি নেই। সাধনদার কন্যা এরকম হতে পারে, সে বলছে গরু দেবে। পান্ডে পরিবার কি মানিকতলাটা কি ওদের সম্পত্তি নাকি? আমাদের দিতে না পারে। আমার অনুরোধ, মুসলিমরা যেন তৃণমূলকে কোনো অবস্থাতেই না দেয়। মুসলমানদের দিয়ে হিন্দুদের 12টা বাজানোর আগে মমতার 12টা বাজিয়ে দিন। बीजेपी को वोट दीजिए और तापसा को विजयी बनाइए। নমস্কার, আমরা এই মুহূর্তে এখন রয়েছি তাপস রায়ের সঙ্গে। ছাত্রাবস্থায় যখন আমরা কলেজে পড়ি তখন থেকেই তাপস রায়কে আমরা দেখেছি একজন ফায়ার ব্র্যান্ড নেতা। বাম জমানায় যে দাপটের সঙ্গে তাপস রায় কলকাতার রাজনীতি করতেন, আজকের প্রজন্মের রাজনীতিকে হয়তো আন্দাজও করতে পারবে না। সেই তাপস রায় এবার মানিকতলায় বিজেপির প্রার্থী, আর তাপসদা বলছেন যে এবার ধর্মযুদ্ধে নেমেছি। তাপসদা, এটা তো রাজনৈতিক লড়াই, একটা ভোটের লড়াই, ধর্মযুদ্ধ তো অনেক বড় ব্যাপার, কেন ধর্মযুদ্ধ বলছেন এটা? এটা শুধুমাত্র একটা বিধায়ক নির্বাচন নয়, শুধু একটা সরকার ফেলার গড়ার নয়। এই নির্বাচনটা ঠিক করবে মাথা উঁচু করে সম্মান নিয়ে হিন্দুরা বাঁচতে পারবে কিনা। যেভাবে হিন্দুদেরকে ওপর, হিন্দু পুজোর ওপর, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, রামনবমীর ওপর আক্রমণ গত 3 বছর ধরে। মমতা হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলছে মুসলমানরা আমাদের ঘিরে নিয়ে 12 বাজিয়ে দেবে। তারপরে এটা ধর্মযুদ্ধ ছাড়া কি? এটা তো ধর্মযুদ্ধই। পাকিস্তান হবে নাকি পশ্চিমবাংলাটা? এটা কি এই লস আর বা ওই জায়গা হবে নাকি কলকাতা বা পশ্চিমবাংলা? সেটা তো জীবন থাকতে হতে দেবো না, এক বিন্দু রক্ত ধমনীতে থাকতে হতে দেবো না। তো সুতরাং সেই জন্য এটা ধর্মযুদ্ধ। আর মমতা ব্যানার্জি কথাও বলেন, ওরা দুধ এলেই খাও, ওদের লাথি খেতে হবে। তুমি দুধ খাও ওদের, তুমি লাথি খাও। আমরাও দুধ খেতে যাই না, আমরা লাথিও খেতে যাব না। আমাদের ওদের দুধও দরকার নেই, লাথিও দরকার নেই। তারপরে মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রীরা যেসব ভাষায় কথা বলছে এবং লেলিয়ে দিচ্ছে, বলছে 12টা বাজিয়ে দেবে। তা আমি আবেদন করছি মানিকতলা তথা বাংলার মানুষের কাছে যে মুসলমানদের দিয়ে হিন্দুদের 12টা বাজানোর আগে মমতার 12টা বাজিয়ে দিন, তৃণমূলের 13টা বাজিয়ে দিন। এত বড় আস্পর্ধার কথা? হিন্দুস্তান এটা, ভারত এটা, সেখানে আমাদের 12টা বাজিয়ে দেবে মুসলমানদের দিয়ে শুধু নিজের কুর্সির জন্য, আর ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য, আর ক্ষমতায় তখতি হাউসে থাকার জন্যে। এবার আর সেটা হচ্ছে না, কারণ এবার পুলিশ আর দুর্বৃত্ত ভোট লুট করতে পারবে না। এবার ভোট লুট আর হবে না। ভোট লুট করে 13 সাল থেকে ভোট লুট করছে মমতা। পঞ্চায়েত, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, অ্যাসেম্বলি, পার্লামেন্ট, সমস্ত জায়গায় গতবারও আমার নির্বাচন এই 24 সালে লুট করেছিল, আর মমতা মনিটর করেছিল, আর দুর্বৃত্ত আর পুলিশ লুট করেছিল। এবার আর সেটি হচ্ছে না। সুতরাং ওনার ওই ডান্ডিয়া নিয়ে নৃত্য করতে করতে 14 তলায় নবান্নে বসা হচ্ছে না। তার মানে দাদা, আপনি যা বলছেন যে আপনার লড়াইটা শুধুমাত্র মানিকতলার লড়াই না, মানে আপনারা বৃহত্তর জায়গায় বলছেন লড়াইটা। একেবারেই তাই। কিন্তু মানিকতলায় একটা তো মাইক্রো জায়গায় আসতেই হবে। যে প্রার্থী হয়েছেন আপনার পুরনো সতীর্থ, তার মেয়ে, এখানে কি লড়তে আপনার একটু অস্বস্তি হচ্ছে? কোনো অস্বস্তি নেই। রাজনৈতিক লড়াই, ধর্মযুদ্ধ, নির্বাচনী যুদ্ধ, অস্বস্তির কিসে? অস্বস্তির কোনো কারণ নেই। আমার মেয়েও যদি এখানে প্রার্থী হতো, একই কথা বলতাম, একই লড়াই লড়তাম। মানে ও তো সাধনদার মেয়ে। সাধনদা আমার কলিগ ছিল 47-48 বছর বয়সে। এখানে আবার ওই পরিবার, ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সে অন্য জায়গায়, সেটাতে আমার কোনো ব্যাপার নেই, কেউ রাখলে পারবে। কিন্তু মমতা ব্যানার্জি নির্দেশে ব্যক্তিগত, সামাজিক বা পারিবারিক সম্পর্ক রাখা যায় না। উনি নির্দেশ দেন যে সিপিএম এর সঙ্গে মেলামেশা করা যাবে না, কংগ্রেসের সঙ্গে কথা বলা যাবে না, বিজেপির সঙ্গে তো নইব চ। এমনকি আমি দেখেছি আমার হাতে তৈরি ছেলেরা তাদের ছেলেমেয়ের বিয়েতে আমাকে নেমন্তন্ন করতে পারছে না মমতা ব্যানার্জির ভয়। দাদা, আপনি এতদিন ধরে তাপস রায়কে কলকাতার মানুষ চিনতেন যে কংগ্রেসি ঘরানার রাজনীতিক, সোমেন মিত্র, তাপস রায়, এইসব নামগুলো সব একসঙ্গে আসতো। সেই তাপস রায় এখন বিজেপিতে, এটা কি করে মানিয়ে নিচ্ছে? এটা মানিয়ে নেওয়া যায়, তার কারণ হচ্ছে কংগ্রেস শূন্য বাংলায়। ভারতবর্ষে কংগ্রেসকে অ্যাকসেপ্ট করছে না ভারতবর্ষের মানুষ। পরিবারতন্ত্র,
রাহুল প্রিয়াঙ্কাকে অ্যাকসেপ্ট করলো না, অভিষেককে করবে? আর এখানে পান্ডে পরিবারের কি এটা সাম্রাজ্য নাকি? বা এটা পান্ডে পরিবার কি মানিকতলাটা কি ওদের সম্পত্তি নাকি? তো সুতরাং তাছাড়াও হচ্ছে যে এখানে পরিস্থিতি অনুযায়ী কোনো স্ট্যাটিক ব্যাপার তো না, রাজনীতিতে কোনো স্ট্যাটিক ব্যাপার না। কংগ্রেস সিপিএম এর দালালি করলো, তো কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। আর তৃণমূল হচ্ছে চুরি করছে, চাকরি বেচছে, মোথাবাড়ি করছে, লেলিয়ে দিচ্ছে মুসলমানদের আমাদের বিরুদ্ধে। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করতে পারে, বেশ করেছে, সিপিএম করেছে, সবাইকে তৃণমূল করতে হবে নাকি? যে আর যা গণতন্ত্রে খুশি। তার তৃণমূল যে এত খারাপ সেটা বুঝতে আপনার এতদিন সময় লাগলো? মানে ওই তো বললাম, ছাড়লে না ছাড়লে একরকম, ছাড়লে একরকম, না ছাড়লে তোমরাই বলতে যে এই চোরেদের সঙ্গে আছেন, এই চাকরি বিক্রি সরকারের সঙ্গে, এই হরগোবিন্দ চন্দন দাসকে মারার জন্য এই ললেসনেস, এই দুর্বৃত্ত রাজ, দুর্নীতি রাজ আর পুলিশি রাজ, তো এই সমস্ত দেখে আর চাকরি বিক্রি করছে। আমি এগুলো সব প্রতিবাদ করেছিলাম, আমি প্রতিদিনই আমি দলের মিটিংয়ে, বিধানসভায়, আমার কেন্দ্রে, তৃণমূল ভবনে বসে আমি প্রতিবাদ করতাম এসবগুলো হচ্ছে কি, কেন এত অন্যায়, কেন এত ব্যভিচার, দুর্বিচার, কেন এত দুর্নীতি, কেন সব টাকা পয়সা ছাড়া কোনো কাজ হচ্ছে না, কলেজ ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে টাকা লাগছে। এই যে এতটা খারাপের কথা আপনি বলছেন, আপনি তো অনেকদিন ছিলেন তৃণমূলে, কতটা দায় আপনি নেবেন তৃণমূলে? আমার কোনো দায় নেই তো, আমার কিসের আবার দায়? আমি কি ওদের চৌর্যবৃত্তির সঙ্গে যুক্ত ছিলাম নাকি? আমাকে এটাও বলছো, ওরা সাহসও করিনি আমাকে এসবের মধ্যে যুক্ত করার। আপনি এই যে হঠাৎ করে বললেন যে স্টুডেন্ট পলিটিক্সের কথা, কলেজে ভর্তির কথা, আপনি তো 9 বছর মমতা ব্যানার্জি কত গণতান্ত্রিক, নিজের পঞ্চায়েত নির্বাচন হতেই হবে, পুরসভা পুর নিগম হতে পারে, 9 বছর ধরে কেন বন্ধ? কেন বন্ধ? কেন বন্ধ ছিল? কেন বন্ধ মানে কলেজ থেকে তো উপার্জন হচ্ছে, ইউনিভার্সিটি থেকে উপার্জন হচ্ছে, আর বাবা ছেলে, কাকা ভাইপো, মামা ভাগ্নি একসঙ্গে ইউনিয়ন করছে, আর ইউনিয়নগুলো ইলেকশন 9 বছর ধরে মমতা বন্ধ রেখেছে। দাদা, আপনাদের যে কলকাতায় কংগ্রেসি ঘরানার রাজনীতি, তার মধ্যে ছাত্র আন্দোলন, ছাত্র পরিষদ করা, এগুলো সব মাইল ফলক হয়ে আছে রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পর্যায়ে পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় কি যাই করে? হোক, কিন্তু সে সময় ছাত্র আন্দোলন, আমি স্টেটের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, ছাত্র পরিষদের আন্দোলনকে আমি কি বলে নিয়ে গেছিলাম, কোন জায়গায় নিয়ে গেছিলাম সেটা বাংলার মানুষ জানে। এবং শুধু তাই নয়, যদি 3-4টে ছাত্র পরিষদের সভাপতির নাম আসে, আমার নাম নিন্দুকেও আনতে বাধ্য। আমি যে কথা বলতে চাইছিলাম দাদা, সেটা হচ্ছে যে সেই সময় ছাত্র আন্দোলনটা তো একটা মাইল ফলক ছিল, এবং বামেরা শুরু করেছিল। বেসিক্যালি কেরলে ছাত্র সংগঠন তৈরি হয়, তারপরে কেরল আর পশ্চিমবঙ্গে ছাত্র পরিষদ শুরু হয়। তখন সর্বভারতীয় স্তরে কংগ্রেসের কোনো ছাত্র সংগঠন ছিল না। পশ্চিমবঙ্গে সেই বাংলায় নিজেদের ছাত্র সংগঠনটাকে নয় চুলো দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দিয়েছে টিএমসিপি, কিন্তু ওটা তো রিক্রুটিং সেন্টার অফ ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টি। সেইখানে 9 বছর ধরে বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠলো না, এবং এর দায় মমতাকে নিতে হবে। মানে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি বলে কিছু অবশিষ্ট না, কিছু অবশিষ্ট না, কিছু অবশিষ্ট নেই, কিচ্ছু অবশিষ্ট নেই, করছেও না, করতে দিচ্ছেও না। আপনারাও যখন ছাত্র রাজনীতি করেছেন দাদা, তখন কলেজ ইউনিভার্সিটিতে আপনারাও ছাত্র ভর্তি করিয়েছে, কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে কেউ আর্থিক অনিয়মের অভিযোগ তুলতে পারে। আমি বলছি শুধু আমরা নই, কংগ্রেসের আমলে, সিপিএম এর আমলেও এইরকম কলেজের গেট 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ডেকে হেঁকে লিস্ট দিয়ে বিভিন্ন সাবজেক্টের অনার্সের পাশে ভর্তির জন্য টাকা রোজগার কখনো কোনো ছাত্র সংগঠন করেনি টিএমসিপি ছাড়া। তো আপনি যে দাদা এই দুর্নীতির কথা বলছেন, আপনার স্থানীয় এই যে প্রার্থী মানিকতলা, তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, রোজ ভ্যালি কাণ্ডের অভিযোগ আছে, চার্জশিট দিয়েছিল সিবিআই, কিন্তু আপনি এখনো পর্যন্ত প্রচারে সেই প্রসঙ্গ কখনো তোলেননি। সেটা কি কন্যা স্নেহে আপনার আটকেছে? না না না, এখানে কোনো স্নেহ ভালোবাসার কোনো জায়গা নেই। রাজনীতি করতে এসেছি, যে নোংরামো তৃণমূল এখানে করলো আমার সঙ্গে এবং আমাদের দলের সঙ্গে, ইনক্লুডিং প্রার্থী তৃণমূল এবং তৃণমূলের প্রার্থীর হাজব্যান্ড, জঘন্য। 4 সপ্তাহ ধরে আমার পোস্টার, ব্যানার, হোর্ডিং, ফ্ল্যাগ ছেঁড়া চললো 6টা থানার অধীনে, বলে 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 আমি ইলেকশন কমিশনও করা হয়েছে।
তারপরে বস্তি থেকে হাই রাইজ সমস্ত জায়গায় গিয়ে তৃণমূলী গুন্ডারা তো যা করার করছে, থ্রেট করছে, আমার প্রচারে বাধা দিচ্ছে, আটকানোর চেষ্টা করছে। কিন্তু এই হাই রাইজে গিয়ে তৃণমূলের প্রার্থী ধমকাচ্ছে, থ্রেট করছে। গতবার তো এই হাই রাইজ বিল্ডিং এ ভোট না পাওয়ার জন্য কোথাও অটো ঢুকিয়ে দিয়েছে, কোথাও ওই ডিজে ঢুকিয়ে দিয়েছে, কোথাও মদের বোতল ছোড়াছুড়ি করিয়েছে, কোথাও নোংরা কাউন্সিলরকে দিয়ে গার্বেজ ফেলিয়েছে এবং কোথাও গাড়ি ভেঙেছে। এবার বলছে যে পরিচারক পরিচারিকা ঢুকতে দেবো না, কার পার্ক করতে দেবো না, লাইভ হেল করে দেবো, এবং বলছে এই হাই রাইজের বিল্ডিং এর বাইরে মানে হিন্দু ব্রাহ্মণের মেয়ে হিসাবে ভাবা যায় না সাধনদার কন্যা এইরকম হতে পারে। সে বলছে গরু ঝুলিয়ে দেবে, হাই রাইজ বিল্ডিং এর বাইরে গেটে গরু ঝুলিয়ে দেবে। আমাকে কোথাও মালা পরালে গিয়ে থ্রেট করছে। আমার সঙ্গে কারো ছেলে থাকলে তার মাকে গিয়ে বলছে যে বাড়ি ভাঙিয়ে দেবো, মানে টালির বাড়ি। আমায় যাতে কমিউনিটি হলে মিটিং করতে না দেয় বা আমাকে ডোর টু ডোর করতে না দেয়, আরে এটা আমার রাইট, আমাকে আটকাতে পারে? আরপি একটা আমার রাইট। আমি একটা সর্বভারতীয় দলের একজন প্রার্থী, তো সুতরাং আমি আমার ভোটারদের সঙ্গে যোগাযোগ করবই, যাবই। কিন্তু সেটা কি আপনাকে ঠেকাতে পারছেন? না, না, ঠেকানো- তার মানে কি, তার মানে কি চেষ্টা চলছে। আপনাদের এখানে সংগঠন দুর্বল? কিছুই না, সংগঠন দুর্বল নয়, ওদের সঙ্গে পুলিশ আর দুর্বৃত্ত রয়েছে, আমার সঙ্গে গণদেবতা রয়েছে, জনতা জনার্দন রয়েছে। দাদা, মানিকতলা এলাকায় বিস্তীর্ণ অংশ হচ্ছে বস্তি এলাকা। তৃণমূলের অনেকেই বলেন যে, বা অনেকে পর্যবেক্ষকরাও বলেন যে বস্তি এলাকা মানে সেখানে লক্ষ্মীর ভান্ডার পায়, বস্তি এলাকা মানে তৃণমূলের একটা বেনিফিশিয়ারি ভোট আছে। তো আপনার এই বিস্তীর্ণ যে আরে বস্তির এলাকা মানে 2019-এ ভোট দিতে দেয়নি। বস্তির এলাকা মানে মুশকিল হচ্ছে শেষের দিকে যেমন সিপিএম করেছিল, যে সিপিএম কে ভরসা করতো না, সেই ভোটটাও দিয়ে দিত। তৃণমূল এই 19, 21, 24 পার্লামেন্ট, 24 বাই ইলেকশন, এই সব ইলেকশনে যে বস্তিবাসীদের তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে, ভোট দিতে দেয়নি, তারা এবার ভোট দিতে পারলে তৃণমূলকে দেবে? আপনার এতটাই কনফিডেন্স? 100 এতটাই কনফিডেন্স। আর হাই রাইজ? হাই রাইজও তো তাই, হাই রাইজও তো গেট বন্ধ করে দিত, তালা মেরে দিত। এবার ক্ষমতা থাকলে গেট বন্ধ করবে, তালা মারবে, আমি পৌঁছবো সেখানে, কিউআরটি পৌঁছবে, সিআইএসএ পৌঁছবে। দাদা, উত্তর কলকাতায় এই যে জোড়াসাঁকো, একটা সময় আপনি জোড়াসাঁকো বিধায়ক ছিলেন, জোড়াসাঁকো, এন্টালি, মানিকতলা, শ্যামপুকুর, চৌরঙ্গি, এই সব সিটে আপনাকে প্রচারের একটা দায়িত্ব আছে। তো আপনি বেছে বেছে মানিকতলাটাই নিলেন কেন? আমি নিইনি, আমি নির্বাচনে দাঁড়াবো বা কোথায় দাঁড়াবো এই সমস্ত কোনো কথা আপনি বলেন। খবর নিয়ে নিও আমাদের রাজ্য নেতৃত্ব এবং দিল্লি নেতৃত্বকে নিয়ে নিও। আমাকে দল নির্দেশ দিয়েছে, আমি দাঁড়িয়েছি। অনেকে যেখান থেকে দাঁড় করাতো, আমাকে যদি শুভেন্দু না দাঁড়িয়ে আমাকে যদি বলতো ভবানীপুরে দাঁড়াতে, আমি ভবানীপুরে দাঁড়াতাম। আমি দলের সেই রকম সৈনিক, আমার ওপর সেই আস্থা, ভরসা, বিশ্বাস ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের নেতৃত্বের এবং রাজ্য নেতৃত্বের রয়েছে। আমি এ প্রসঙ্গে আসছি দাদা, আপনি তৃণমূল যখন ছেড়েছিলেন একটা অভিমান থেকে ছেড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার একটা অভিমান ছিল। কি সেই অভিমান? অভিমান না, রাগ, ক্রোধ। কি সেই রাগ? রাগ ক্রোধ মানে হচ্ছে উনি নিজেকে কি মনে করেন, যেটা মনে করেন সেটা তো নয় উনি, আর আমরা তো ওর সমবয়সী। তো সকলকে একটা ওর একটা ভাইকারিয়াস প্লেজার ফিল করে, সকলকে হিউমিলিয়েট করে। হ্যাঁ, যারা ওর খায় পড়ে বা পোস্টিং এর ধারে এই আমলারা বা সরকারি কর্মচারী বা যারা ওকে ভাঙিয়ে খায়, আমি নিজেকে ভাঙিয়ে কোনোদিন খেলাম না, তো ওকে ভাঙাতে যাবো, বা ওর খাম বা ওর নামে তোলা তুলে যার সংসার চলে, সেই সমস্ত অসম্মান বরদাস্ত করবে, আমি কেন করতে যাবো? তার মানে আপনি একটা অমর্যাদার কথা বলছেন, তৃণমূলে ছিল অমর্যাদা মানে 23 বছর ছিলাম, লাস্ট 13 বছর প্রতিদিন, এসব বলা যাবে না, অনুভব করতে হবে প্রতিনিয়ত। ওর তো একটা কাজই হচ্ছে সকলকে অপমান করা, আইএসদের করে, আইপিএসদের করে, মন্ত্রীদের করে, এমএলএদের করে, এমপিদের করে, তারপরে তার নিচেরও যারা কর্মীদের আছে করে, বা সরকারি কর্মচারীদের করে, সাংবাদিকদের করে। বিজেপিতে এসে আপনি সেই মর্যাদা পাচ্ছেন বলে আপনার মনে হয়? ভীষণ, আমি ভাবতে পারি না। যেমন? আমি 2 বছর 2 মাস হতে চলেছে আমার, সেইখানে আমি
আপ্লুত, আমি এই ঋণ শোধ করতে পারবো না। আমি কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, যেভাবে তারা আমাকে গ্রহণ করেছে এবং আমাকে সম্মান দিয়েছে। আপনি তো ম্যানিফেস্টো কমিটিরও চেয়ারম্যান ছিলেন, অমিত শাহর সঙ্গে আপনাকে প্রেস কনফারেন্স করতে দেখা গেছে, আপনাকে সেদিনকে আলাদা করে কিছু বলেছেন? কথাবার্তা হয়েছে। আমরা একদিন ওই ওপরে উনি যিনি এখানে ছিলেন, লাঞ্চ করার পর উনি বসলেন, আমরা 7-8 জন বসলাম, চা টা খেলাম, সেখানে অনেক কথাবার্তা আদান প্রদান হলো অমিত শাহজির সঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপি এতদিন ধরে রাজনীতি করছে, এর আগে এবার 77খানা আসন জিতেছে, কিন্তু কলকাতায় খরা, 11খানা আসনের মধ্যে এখনো পর্যন্ত বিজেপি। কলকাতায় তুমি দেখে নিও, পিপল রিভোল্ট ঠিক হতে চলেছে, ভোট মানুষ দেবেই, খাতা খুলতে পারবে না তৃণমূল। কলকাতায় ভবানীপুরে মমতা হারছে, আর তার ছবি নিয়ে সব জিতবে। বন্দর এলাকা তো আপনাদের জন্য কঠিন এলাকা। কঠিন এলাকায় দেখো সেখানেও কি হয়, মুসলিমরাও চিনে নিয়েছে, বুঝে গেছে মুসলিমরা আমার মমতার পক্ষে নেই। মমতা তো 15 বছর ধরে মুসলিমদের ব্যবহার করেছে, আর মুসলিমদের কবরস্থানে পাঠিয়েছে আর জেলে পাঠিয়েছে, আর মুসলিমদের ধোকা দিয়েছে। মুসলিমরাও কি ভোট দেবে ওদেরকে? মুসলিমরা আমি আশা করবো যে ওরা দিয়ে দেখুক আমাদের কোথায় অসুখে রয়েছে ভারতবর্ষে, কোন রাজ্যে বিবেচিত রাজ্য ওদের কষ্ট রয়েছে, বা কি বলে নরেন্দ্র দামোদর দাস মোদীজির কোন প্রকল্প ওরা উপভোগ করছে না বা ভোগ করছে না। কিন্তু আমি অনুরোধ করব মুসলিম কমিউনিটিকে যে আপনাদের এই মোদিজির আর বিজেপির জুজু দেখিয়ে এই মমতা ভোট নিয়ে আর তারপরে বাংলাকে বিক্রি করছে, আর ভাইপোকে ভোটে দাঁড়ানোর চেষ্টা করছে, মমতাতেই এই, তাহলে ভাইপো এলে কি হবে? এটা মাথায় রেখে যেন ভোটটা করে, এবং যদি আমাদের দিতে না পারে, আমার অনুরোধ মুসলিমরা যেন তৃণমূলকে কোনো অবস্থাতেই না দেয়। দাদা আর একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে এই কলকাতার যে 11টি আসন, এখানে আমরা বরাবর দেখি যে ভোটের সময় পোলিং পার্সেন্টেজ খুব কম হয়। এবার এসআইআর হয়েছে, অনেক ভোট বাদ গেছে, এবার কি মনে হয় যে আপনার পোলিং পার্সেন্টেজ বাড়বে? যার জন্যই তো এত লম্ফ জম্প, এত চিৎকার চেঁচেমেচি, গলায় কালো কাপড় দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া, এই করে দেবো, ওই করে দেবো, তাই করে দেবো, লক্ষ লোট নিয়ে যাবে বলেছিল কেউ। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি তোমায় প্রথম বলছি, কথায় কথায় ওই মমতার লম্বা লম্বা পদযাত্রার ব্রিগেড, মোদিজির ব্রিগেডের পরে বিজেপির ব্রিগেডের পরে সাহস হলো না এবার মমতা ব্যানার্জির আর তৃণমূলের ব্রিগেড করতে। এটা মাথায় রেখো। কেন লোক হবে না? হ্যাঁ, লোক হতো না, লোক হচ্ছেও না ওদের। তো 21শে জুলাই তো লক্ষ লক্ষ লোক হয়। আর এইবার 21শে জুলাই কি হয় দেখো না। আরে ব্রিগেড করলো না কেন? তুমি এই জবাব তুমি দাও না আমাকে। তো আপনারা ব্রিগেড করছেন, তার সঙ্গে তাল মিলিয়ে ব্রিগেড করবেই বা কেন? নাই করতে পারে। ব্রিগেড তো প্রতিবার হয়, প্রতি নির্বাচনের আগে ব্রিগেড হয়, কেন এবার হলো না? কেন করলো না মমতা? কেন করলো না বিজেপি? কেন করলো না তৃণমূল? বিজেপি তো ব্রিগেড করে দেখিয়ে দিয়েছে, মোদিজি এবং বিজেপি। আর এটা দিয়ে শেষ করবো, আপনাকে সবাই ডাকাডাকি করছে, আমি জানি প্রচারে বেরোতে হবে। এখানে প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে প্রার্থী, আপনারও একটি ছেলে একটি মেয়ে আছে। সাধনদা রাজনৈতিক উত্তরাধিকার তৈরি করে দিয়ে গেছে, আপনার ছেলে বা মেয়ে। রাজনৈতিক উত্তরাধিকার হয় না, সম্পত্তি নাকি? দেখতে পাচ্ছ না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যাকসেপ্ট করলো না ভারতবর্ষের মানুষ? তুমি কি মনে করছো ব্যানার্জি পরিবার কি জমিদারি নাকি পশ্চিমবাংলার? ঠিক তেমনি মানিকতলা কি পাণ্ডে পরিবারের সম্পত্তি নাকি? রাজনৈতিক উত্তরাধিকার হয় না গণতন্ত্রে। আপনার ছেলেমেয়েরা রাজতন্ত্র ফিরে আসছে নাকি? যেখানে রাজকুমারী বলছে, ওখানে যুবরাজ বলছে আপনার ছেলে গণতন্ত্র না। আমার ছেলে মেয়ে তাদের যোগ্যতাতে, আমি জানি না, আমি তাদের কোনোদিন এনকারেজও করিনি যে আমার পরে আমার স্ত্রী, আমার পরে ছেলে, আমার পরে মেয়ে, এগুলো অগণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন। আপনার রাজনীতিতে কখনো গণতন্ত্রে কখনো আমার পরে আমার স্ত্রী, আমার পরে আমার ছেলে, আমার পরে আমার মেয়ে, এসব হয় না। আপনার ছেলে কি করে? আমার ছেলে বিদেশে রয়েছে, বড় চাকরি করে, আমেরিকা এবং কানাডার মধ্যে প্রতিদিন ওর ঘোরাঘুরি, আর মেয়েও বিদেশে রয়েছে। ধন্যবাদ তাপসদা, অনেক ধন্যবাদ।
তাপসদা যে দাপট দেখালেন বা অতীতেও দেখিয়েছেন, এখন দেখার মানিকতলার ভোটে তাপসদা সেই দাপট দেখাতে পারেন কিনা। এবং যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে তাপসদা যে ধর্মযুদ্ধের কথা বলছেন, তার মানে কোনো মাইক্রো লড়াইয়ের কথা বলছেন না বা মানিকতলার কথা বলছেন না, সামগ্রিকভাবে কলকাতার লড়াইয়ের কথা বলছেন। এবং দেখা যাক যে প্রত্যয় তাপসদা দেখেন, হ্যাঁ পশ্চিমবাংলা, মানে পশ্চিমবাংলার কথা বলছেন। হ্যাঁ, একদম মানিকতলা কলকাতা না, একদম পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলাকে এই সরকার বা এই দলকে উৎখাত করতে না পারলে বঙ্গবাসী, বাংলার বাসিন্দা, বাংলাকে যারা ভালোবাসে, আগামী প্রজন্ম, ছেলে মেয়ে, তারপরে হচ্ছে তোমার নাতি নাতনি, চাকরি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সর্বনাশ হয়ে যাবে, আর নয়। কিন্তু দাদা আপনি যে প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলছেন, প্রতিষ্ঠান বিরোধিতা সব থেকে শক্তিশালী হয় শহরে। সুতরাং শহরেই মূল পরীক্ষা। কলকাতায় দেখা যাক যে তাপসদার 4 তারিখে ফলাফলে তাপসদার ভবিষ্যৎ কি দাঁড়ায় এবং বিজেপির ভবিষ্যৎ কি দাঁড়ায়। 11টি আসনে কটি আসনে জিততে পারে বিজেপি। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ তাপসদা।